কর্পোরেট দুনিয়ায় স্বাবলম্বী হবার সবচেয়ে সহজ পথ হলো চাকরি। তাই চাকরির আশায় অনেকেই দালালের খপ্পরে পড়ে যায়। বিশেষ করে মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়া হয় পতিতালয় সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। তাদের পতিতা বৃত্তির মতো দুর্বিষহ কাজে বাধ্য করা হয়। অনেক স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসা মেয়েটির জীবন হয়ে ওঠে নির্মম, ভয়ঙ্কর এবং দুর্বিষহ। তারা না পারে এই পেশা ছাড়তে, আবার না পারে স্বাভাবিক সমাজে ফিরে যেতে। এরকমই কিছু মেয়ের অন্ধকার জগতের গল্প আজ আপনাদের শোনাবো। তো আসুন নারী এবং শিশু পাচারের এক ভয়ঙ্কর জগৎ থেকে ঘুরে আসি। হরিয়ানার রোহতাক গ্রাম, এখানে একটা গণবিবাহ কর্মসূচি চলছিল। মূলত বিপত্নিক বৃদ্ধদের সাথে তরুণী মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছিল। এখানে মেয়েদের মত অমতের কোনো গুরুত্ব নেই। বিয়ের কর্মসূচি কন্ট্রোল করছিল মিনা বা বড় দিদি নামের এক মহিলা। বলা চলে মিনা এই তরুণী মেয়েগুলোকে বৃদ্ধদের কাছে বিয়ের নামে বিক্রি করে দিচ্ছিল। নর্মালি সব মেয়েই চুপচাপ নিজেদের নিয়তি মেনে নিচ্ছিল। তবে পিঙ্কি নামের এক মেয়ে বিয়ে করবে না বলে কান্নাকাটি শুরু করে। বাবার বয়সী বৃদ্ধর সাথে বিয়ে করা মানে সুইসাইড করার মতোই ভয়াবহ সিদ্ধান্ত। মিনা এখানে কোনো সিনক্রেট চাইছিল না, তাই সে ব্যাপারটা দেখার জন্য এগিয়ে যায়। পিঙ্কি জেদ দেখে মিনা তার কর্মচারী বিজয়কে বলে সেই জন্য পিঙ্কিকে হোস্টেলে রেখে আসে। পিঙ্কির ওপরে ক্ষোভ থাকলেও মিনা হাসি হাসি মুখেই তার সাথে কথা বলে। তারপরে বিবাহ কর্মসূচির বাকি কাজ দ্রুত শেষ করার কাজে লেগে পড়ে। এদিকে মাল্টিপল মার্ডার এবং ডাকাতির সেই কেসটা কমপ্লিটের পরে ভার্তিকা চতুর্বেদীকে নর্থ ইস্টের আসামে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কেস চলাকালীন ভার্তিকা হোম মিনিস্টারের অনুচিত নির্দেশ অমান্য করার জন্যই মূলত ভার্তিকাকে সাউথ দিল্লি থেকে ট্রান্সফার করে এখানে পাঠানো হয়েছে। প্রথমে চিরচেনা জায়গা, কাছের মানুষজন, ক্লোজ স্টাফদের ছেড়ে এসে ভার্তিকার ভীষণ খারাপ লাগছিল। তবে সময়ের সাথে সাথে সে মানিয়ে নিয়েছে। তো একদিন চেকপোস্টগুলোতে পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা দেখার জন্য ভার্তিকা টহল দিতে যায়। শিলচর থানার আন্ডারে একটা চেক পয়েন্টে নেমে ভার্তিকা ডিউটি অফিসারের সাথে কথা বলছিল। এই সময় সেই রুটে একটা ট্রাক আসে। চেকপোস্ট দেখে ট্রাকটা সামান্য একটু দূরে দাঁড়িয়ে যায়। ট্রাকের গতিবিধি পুলিশের সুবিধা লাগছিল না। হঠাৎ ট্রাক থেকে 2-3 জন ঝাঁপ দিয়ে নেমে পুলিশের ওপরে গুলি চালিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পুলিশের সাথে সাথেই রাইফেল নিয়ে ট্রাকের দিকে পয়েন্ট করে পজিশন নিয়ে নেয়। এরপর ট্রাক থেকে আত্মসমর্পণের ভঙ্গিতে ড্রাইভার নেমে আসে। পুলিশ ভেবেছিল ট্রাকে বোম বা অবৈধ অস্ত্র আছে, তাই তারা বোম ডিটেক্টর দিয়ে প্রথমে ট্রাকের চারপাশ চেক করে নেয়। এরপরই ট্রাকের টেলগেট খুলতেই দেখে ভেতরে অনেকগুলো মেয়ে ভয়ে আতঙ্কে গুটিসুটি মেরে বসে আছে। এরপরে ভার্তিকার নেতৃত্বে ট্রাকটাকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের পরে জানা যায় ট্রাকটা দিল্লিতে যাবার জন্য মিজোরাম থেকে এসেছে। আজাদপুর মার্কেটের কোন একটা পার্কিং লটে ট্রাকটা নিয়ে যাবার কথা ছিল। এছাড়া যাবার পথে তাদের আরও কয়েকজন মেয়েকে ট্রাকে তুলে নেবার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ড্রাইভার কাদের নির্দেশ পালন করছিল এটা সে জানে না। সে জাস্ট ট্রাক কোথায় নিয়ে যেতে হবে এইটুকুই জানে। যারা ওই সময় ট্রাক থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছিল ওরা বিস্তারিত জানে। তবে ড্রাইভার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। 2 দিন আগে আরও একটা ট্রাক সেম জায়গা থেকে মেয়ে ডেলিভারির জন্য রওনা দিয়েছে। ভার্তিকা ইনচার্জ অফিসারকে বলে এই ড্রাইভার ওরকম সাংঘাতিক একটা গ্যাংয়ের সাথে মিলে কাজ করে, তাই নিশ্চয়ই ও আরও কিছু জানে। এই জন্য ভার্তিকা তাকে যে কোনো মূল্যে ড্রাইভারের কাছে আরও ইনফরমেশন বের করতে বলে। এরপরে ভার্তিকা থানার এসএইচওর কাছে যায়। ভার্তিকা উদ্ধার করা মেয়েদের ফটো দেখিয়ে তাকে বলে এদের ভেতরে নর্মালি কোনো লিঙ্ক নেই, তবে এদের অনেকেই শিক্ষিত। এদেরকে চাকরির অফার দিয়ে নিয়ে আসা হয়েছিল। আবার এদের মধ্যে কেউ কেউ আছে যারা নিজের ইচ্ছায় আসেনি, বরং বাড়ি থেকে জোর করে চাকরির জন্য পাঠিয়েছে। এসএইচও বলে তারা বিভিন্ন থানায় এই মেয়েগুলোর ব্যাপারে ফোন করে খোঁজ নিয়েছে। কনকপুর থানায় একটা মেয়ের দাদি মিসিং কেস ফাইল করেছে। এই মেয়েটার নাম সোনাম। সে ক্লাস টপার ছিল, তবে লাস্ট 2 দিন ধরে তার ফোন অফ, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য তার দাদি মিসিং কেস ফাইল করেছে। পাশাপাশি জানিয়েছে সোনামকে দিল্লিতে চাকরি দেবার নাম করে একটা গ্রুপ নিয়ে গিয়েছিল, তাই সোনামের মিসিং কেসটা তাদের কেসের টাইমলাইনের সাথে ম্যাচ করে যাচ্ছে। এছাড়া ড্রাইভার একটু আগে বলল 2 দিন আগে আরেকটা ট্রাকের চালান দিল্লিতে ঢুকেছে। আবার সোনামও যেহেতু 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল, তাই হতে পারে তাকে আগের চালানেই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। ভার্তিকা বুঝতে পারে কেসের শেকড় অনেক দূর পর্যন্ত যাবে, তাই সে আগের কলিগ ভূপেন্দ্রকে ফোন দিয়ে জানায় একটা ট্রাকে 8 জন মেয়েকে দিল্লির আজাদপুর মার্কেটে পাচার করা হয়েছে।
ভূপেন্দ্র যেন ব্যাপারটা তদারকি করে। ভূপেন্দ্র ভরসা দেয় সে এখনই আজাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে দেবে। এরপর ভার্তিকাকে জিজ্ঞেস করে সে কখন আসবে। ভার্তিকা জানায় ডিজিপি পারমিশন দিলেই সে চলে আসবে। এদিকে এসিপির নীতির একটা পারিবারিক প্রোগ্রাম চলছিল, সেখানে তার এক্স হাজব্যান্ড দেবিন্দর চলে আসে। মাল্টিপল মার্ডার এবং ডাকাতির কেসটা চলাকালীন তাদের ভেতরে দাম্পত্য কলহের সৃষ্টি হলে তারা আর একসাথে মুভ অন করতে পারেনি, ফলে শীঘ্রই তাদের ডিভোর্স হতে চলেছে। দেবিন্দর এখানে আসবে নীতি সেটা ভাবতেও পারেনি। তার ওপরে আবার দেবিন্দর তার নতুন বাগদত্তা মল্লিকাকেও নিয়ে এসেছে। নীতি ওদেরকে এড়িয়ে যাবার চেষ্টা করছিল, তবে দেবিন্দর আগ বাড়িয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমাকে তো বেশ সুন্দর লাগছে, তোমার রূপের রহস্য কি? নীতি স্পষ্টভাবে বলে দেয় ডিভোর্স। মানে ডিভোর্সের পরে সে প্যারামুক্ত হয়ে গেছে আর কি। তো দেবিন্দর নতুন গার্লফ্রেন্ডের সাথে নীতির পরিচয় করিয়ে দেয়। তারা কথা বলছিল, এরই মধ্যে নীতির কাছে এসআই ভীমলার ফোন আসে। ভীমলা জানায় কেউ একজন এইমস ট্রমা সেন্টারে এসে 2 বছরের বাচ্চা মেয়েকে ফেলে রেখে গেছে। বাচ্চাটার বেশ কয়েকটা ইনজুরি হয়েছে, কন্ডিশন অনেক সিরিয়াস। কে বাচ্চাটাকে ফেলে গেছে এখনও জানা যায়নি। বাচ্চার কন্ডিশনের কথা শুনে নীতি তখনই হাসপাতালে চলে যায়। ডাক্তার নীতিকে জানায় বাচ্চাটার মাথায় বেশ কয়েকটা ইনজুরি আছে, মাথার ভেতরে ব্লিডিং হচ্ছে, তাই বাচ্চাটার ইমার্জেন্সি সার্জারি করাতে হবে। নীতি জিজ্ঞেস করে বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ওকে কেউ আঘাত করেছে। ডাক্তার জানায় কেউ বাচ্চাটাকে টর্চার করেছে, কারণ বাচ্চাটার গালে কামড়ের দাগ আছে। ডাক্তার আরও জানায় সিসিটিভি ফুটেজে একজন মেয়েকে দেখা গেছে, সেই বাচ্চাটাকে এখানে ফেলে গিয়েছে। নীতি সার্ভিলেন্স রুমে গিয়ে নিজে ফুটেজ চেক করে। ফুটেজে দেখা যায় একজন মেয়ে অটোতে করে ট্রমা সেন্টারের সামনে এসেছিল, মেয়েটার কোলে বাচ্চাটা ছিল। এরপর মেয়েটা ভেতরে চলে যায়। রিসিপশনে মেয়েটা ভর্তি ফর্ম পূরণ করেনি, তাই তার আইডি কার্ডেরও ট্রেস পাওয়া যায়নি। তো এরপরে মেয়েটা করিডোরে চলে যায় এবং একটা বেডের ওপরে বাচ্চাটাকে শুয়ে রেখে বাইরে পালিয়ে যায়। মেয়েটার বয়স অনেক কম ছিল, তাই নীতি ধারণা করে মেয়েটা এই বাচ্চার মা হওয়ার চান্স খুব কম। সুভাষ বলে মেয়েটা হয়তো কিডন্যাপারও হতে পারে, তবে নীতি বলে কিডন্যাপার হয়ে সে বাচ্চাটাকে কেন বাঁচাতে চাইবে? মেয়েটার অস্থিরতা দেখে মনে হচ্ছে সে বাচ্চাটাকে বাঁচানোর উদ্দেশ্যেই এখানে রেখে গেছে। তো মেয়েটাকে ট্রেস করার জন্য তারা অটোটাকে টার্গেট করে। অটোতে লাইসেন্স প্লেট লাগানো ছিল। সেখান থেকে অটোর মালিককে খুঁজে বের করার জন্য নীতি সুধীর এবং জয়রাজকে দায়িত্ব দেয়। সুধীর আর জয়রাজ সোজা অটোওয়ালার বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং সিসিটিভি ফুটেজ থেকে কালেক্ট করা মেয়েটার ফটো দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটা যেখান থেকে অটোতে উঠেছিল অটোওয়ালা সেই জায়গার অ্যাড্রেস তাদেরকে নোট করে দেয়। এদিকে ভার্তিকা ডিজিপির কাছে গিয়ে নারী পাচারের কেসটার ইনভেস্টিগেশনের জন্য আবেদন জানায়, তবে ডিজিপি বলে এই ধরনের কেসগুলো শেষ পর্যন্ত টিকে না। এই মেয়েগুলোর পরিবারই ওদেরকে দালালের হাতে তুলে দিয়েছে, তাদের জন্য কোনো মিসিং কমপ্লেনও করা হয়নি। তাহলে এই কেসটা তারা কিসের ভিত্তিতে ইনভেস্টিগেশন করবে? তাছাড়া এই কেসটা শুধু তাদের স্টেটের মধ্যেই সীমাবদ্ধ নেই, এই কেসটার জন্য একাধিক স্টেটের সাথে কোলাবোরেশন করা লাগবে। এত রিসোর্স তাদের নেই, তাই ডিজিপি ভার্তিকাকে না করে দেয়। তবে ভার্তিকা হাল ছাড়ে না। সে ডিজিপিকে একটা ফর্ম দিয়ে বলে এখানে লেখা আছে আপনি আমাকে এই কেসের ইনভেস্টিগেশন করতে দেননি, এখানে সাইন করে দেন। এবার ডিজিপি বেশ মুশকিলে পড়ে যায় এবং অনিচ্ছা সত্ত্বেও ভার্তিকাকে কেসের ইনভেস্টিগেশনের অনুমতি দিয়ে দেয়। এদিকে উত্তমনগরের একটা আবাসিকে প্রথম চালানের মেয়েগুলোকে নিয়ে আসা হয়। রাহুল নামের এক দালাল এই মেয়েগুলোকে কল্যাণী নামের এক মহিলার কাছে নিয়ে যায়। কল্যাণীর কাজ হলো মিনা বা বড় দিদির কাছে মেয়ে সাপ্লাই দেওয়া। তো এই চালানের মেয়েগুলোর মাঝে সোনাম নামের মেয়েটিও ছিল। কল্যাণী মেয়েগুলোকে বোঝায় ভালো চাকরি পেতে হলে নিজেকে স্মার্ট এবং সুন্দরী হিসেবে প্রেজেন্ট করতে হয়, তাই সে সবাইকে মেকআপ করতে বলে। কাজে একটু ফাঁকা পেয়ে রাহুল তার স্ত্রী খুশিকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে সে এবং নূর কোথায়। খুশির উত্তর দেখে রাহুলের সন্দেহ হয়, তাই সে খুশিকে জানায় সে এখনই লজে আসছে। রাহুল কল্যাণীকে এটা সেটা বুঝিয়ে তখনই বেরিয়ে যায়। এই সময় আবার কল্যাণীর কাছে মিনার ফোন আসে। কল্যাণীর মিনার কাছে 30 জন মেয়েকে পাঠানোর কথা, তবে কল্যাণী এখন পর্যন্ত 20 জন মেয়েকেই ম্যানেজ করতে পেরেছে। তাই মিনা তাকে ঝাড়ি মেরে বাকি 10 জন মেয়েকেও ম্যানেজ করে ডেলিভারি কমপ্লিট করতে বলে। অন্যদিকে অটোওয়ালার দেওয়া অ্যাড্রেস ফলো করে সুধীর আর জয়রাজ একটা লজে পৌঁছে যায়। লজের রিসিপশনে মেয়েটাকে দেখাতেই সে চিনে যায় এবং বলে এই মেয়েটার নাম খুশি। সে তার হাজবেন্ড রাহুল এবং বাচ্চা নূরের সাথে এই লজেই ভাড়া থাকে, অর্থাৎ ট্রমা সেন্টারে বাচ্চাটাকে খুশি রেখে এসেছিল। আর দালাল রাহুলই হলো খুশির স্বামী। তো খুশি এ সময় লজে ছিল না,
আবার রাহুলও ততক্ষণে লজে এসে পৌঁছায়নি। তাই সুধীর আর জয়রাজ ওদের রুমটা সার্চ করতে যায়। তারা বেসিন, কমোড এবং বিছানাতেও রক্তের দাগ পায়। এছাড়া দেয়ালে টানানো ফটো ফ্রেমে রাহুলের কোলে বাচ্চাটাকেও দেখতে পায়। কিছুক্ষণ পরে রাহুল লজে এসে পৌঁছায়, তবে সে বাইরে থেকেই বুঝতে পারে পুলিশ রেড দিতে এসেছে। তাই সে লজে না নেমে আবারও পালিয়ে যায়। এদিকে মিনা কয়েকজন মেয়েকে এনে তাদের ভেতরে বাস বিচার করছিল। তার একজন ক্লায়েন্ট জন কয়েকজন ফ্রেশ ইন্ডিয়ান মেয়ে চেয়েছে। মিনা এমন 3 জন মেয়েকে খুঁজছিল যারা ভালো ইংরেজি জানে, যাদের গায়ের রং ফর্সা এবং যাদের চোখ সুন্দর। মিনা এই মেয়েগুলোর ভেতর থেকে 3 জন মেয়েকে সিলেক্ট করে নেয়। এদের মধ্যে পিঙ্কি নামের একটা মেয়ে ছিল। মিনা পিঙ্কিকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে চাইছিল। যাই হোক, অন্যদিকে ভার্তিকা তার স্বপ্নের শহর দিল্লিতে ফিরে আসে। সে প্রথমেই ভূপেন্দ্রকে নিয়ে একটা সিসিটিভি ফুটেজ মনিটর করতে যায়। এই ফুটেজে সেই ট্রাকটা দেখা যাচ্ছিল যেটাতে করে মিজোরাম থেকে দিল্লিতে মেয়েগুলোকে আনা হয়েছে। তাদেরকে ট্রাক থেকে নামিয়ে একটা বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা ফুটেজ জুম করে বাসের নামটা দেখতে পায়, সুইফট উইংস ট্রাভেলস। এছাড়া ফুটেজ থেকে ভার্তিকা সোনামকেও ডিটেক্ট করে ফেলে। এতে সে শিওর হয়ে যায় সোনাম দালালদের খপ্পরেই পড়েছে। আর যেহেতু অলরেডি সোনামের মিসিং কেস ফাইল করা হয়েছে, তাই এই কেসের লিড ধরেই তারা ইনভেস্টিগেশন শুরু করতে পারবে। এদিকে খুশি ট্রমা সেন্টারের কাছাকাছি একটা জায়গায় বসেছিল। সে নূর মানে বাচ্চাটার জন্য খুবই চিন্তিত হয়েছিল। এ সময় রাহুল তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে খুশি পুলিশের কাছে গিয়েছিল কিনা, কারণ সে লজে পুলিশ দেখে এসেছে। খুশি ইতস্তত করে জানায় সে পুলিশের কাছে যায়নি, তবে সে নূরকে এইমস ট্রমা সেন্টারে রেখে এসেছে। এটা শুনে রাহুল একটু রেগে গেলেও খুশিকে কিছু বুঝতে দেয় না। সে খুশিকে অপেক্ষা করতে বলে এবং জানায় সে এসে খুশিকে রিসিভ করবে। এদিকে রাহুল আর খুশির সাথে নূরের সম্পর্ক কেমন এটা পুলিশের কেউ বুঝতে পারছিল না। নীতি সবাইকে নিয়ে কেসের ব্যাপারে মিটিংয়ে বসে। সুধীর আর জয়রাজ লজ থেকে সমস্ত ফটো কালেক্ট করে নিয়ে এসেছে। ফটোগুলো যেভাবে তোলা হয়েছে তাতে মনে হচ্ছিল নূরকে ওরা দুজনেই খুব ভালোবাসে। আবার খুশির যা বয়স তাতে ওরা শিওর হতে পারছিল না সেই নূরের মা কিনা। সুভাষ বলে খুশির যেহেতু নূরের জন্য স্নেহ মমতা আছে, তাই সে হয়তো আবারও তাকে দেখতে ট্রমা সেন্টারে ফিরে আসবে। তাই নীতি জয়রাজ আর ভিমলাকে ট্রমা সেন্টারে পাঠিয়ে দেয় যাতে তারা নূরকে পাহারা দিতে পারে। আর সুধীরকে সোর্স কাজে লাগিয়ে রাহুলের খবর বের করতে বলে। তো সুধীর তার এক সোর্সের কাছে গিয়ে রাহুলের ফটো দেখিয়ে জানতে পারে রাহুল সিধু কার সার্ভিসের সাথে কানেক্টেড। এই জন্য সুধীর সিধু কার সার্ভিসের সিধুর কাছে চলে যায়। সিধু জানায় রাহুলকে সে লাস্ট 5 বছর আগে দেখেছিল। রাহুল খুবই বজ্জাত। সে এখানকার এক মেকানিকের মাত্র 12 বছর বয়সী এক মেয়ের সাথে জবরদস্তির চেষ্টা করেছিল। এরপর থেকে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এদিকে ভিমলা ট্রমা সেন্টারের সার্ভিলেন্স রুমে বসে সিসি ক্যামেরার ফুটেজে নজর রাখছিল যাতে খুশি এখানে আসলে তাকে দেখা যায়। হঠাৎ সে একটা ক্যামেরায় খুশিকে দেখতে পায়। খুশি এতক্ষণ ট্রমা সেন্টারের সামনেই বসেছিল, গাছপালার আড়ালে হওয়ায় তাকে দেখা যায়নি। রাহুল সেখানে গাড়ি নিয়ে আসতেই খুশি উঠে দাঁড়ায়, এই জন্যই মূলত তাকে দেখা গেছে। তো ভিমলা দ্রুত জয়রাজকে অ্যালার্ট করে দেয়। তবে জয়রাজ তাদের কাছে পৌঁছানোর আগেই রাহুল খুশিকে গাড়িতে তুলে পালিয়ে যায়। যদিও খুশি রাহুলের সাথে যেতে চাইছিল না, রাহুল খুশিকে জোর করে গাড়িতে তুলে নেয়। জয়রাজ ফোর্স নিয়ে তাদেরকে ধাওয়া করে। রাহুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটা জায়গায় এসে থামে। এরপরে গাড়ি থেকে নেমে সে খুশিকে তার সাথে আসতে বলে, তবে খুশি জেদ ধরে গাড়ির ভেতরেই বসে থাকে। ততক্ষণে পুলিশও কাছাকাছি চলে এসেছিল, তাই বাধ্য হয়ে রাহুল খুশিকে রেখেই চলে যায়। একটু পরে জয়রাজ সেখানে পৌঁছে যায় এবং খুশিকে জিজ্ঞেস করে তোমার হাজবেন্ড রাহুল কোথায়। খুশি রাহুলের নাম শুনে ঘৃণায় ঠোঁট বাঁকায় এবং উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। এদিকে মিনা সিলেক্টেড মেয়ে 3 জনকে নিয়ে থাইল্যান্ডে যায়। সেখানে মেয়েদের ডেলিভারি নেবার জন্য জন অপেক্ষা করছিল। জন 3 জন মেয়েকেই পছন্দ করে, তবে পিঙ্কি বেশ অস্বস্তি বোধ করছিল। সে বুঝতে পারছিল চাকরির কথা বলে তাদেরকে নিয়ে খারাপ কোনো প্ল্যান করা হচ্ছে। জন মিনাকে বলে এই মেয়েটা হয়তো এখনো রেডি না। মিনা বলে ওর নাম পিঙ্কি, ওই এখানে সবচেয়ে স্পেশাল। জন মিনাকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে সে এরকম আর কতজন মেয়েকে ডেলিভারি দিতে পারবে। মিনা জানায় টাকা দিলে যত মেয়ে প্রয়োজন সে ম্যানেজ করে দিতে পারবে। জন মিনার অ্যাকাউন্টে এই 3 জন মেয়ের টাকা পেমেন্ট করে দেয়। মিনা পেমেন্ট নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন আতঙ্কে পিঙ্কি তাকে
দিদি দিদি বলে ডাকতে শুরু করে। মিনা একবার মাথা ঘুরিয়ে পিঙ্কিকে দেখে, এরপর সে সোজা হেঁটে বাইরে চলে যায়। এদিকে বিমলা খুশিকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো উত্তরই ঠিকঠাকভাবে দেয় না। সে অনেকটা পাথরের মতো হয়ে গেছে, কোনো কথাই যেন তাকে স্পর্শ করতে পারছে না। খুশি এটাও বলছিল না নূরকে কে আঘাত করেছে। বিমলা খুশিকে বয়স জিজ্ঞেস করলে সে এই উত্তরও মিথ্যা বলে। বিমলা ধারণা করে খুশির বয়স খুব বেশি হলে 15 বা 16 বছর হতে পারে। অন্যদিকে মিনা বাড়ি ফেরার পরে জন তাকে ফোন দিয়ে বলে তার এরকম আরো 40টা মেয়ে লাগবে। জন মিনাকে আগের রেটে টাকা দিতে চাইলে মিনা বলে এবার তার জন প্রতি 15 লাখ টাকা করে লাগবে। জন এই প্রাইজও রাজি হয়ে যায় এবং এই সপ্তাহের ভেতরে মেয়েগুলোকে ডেলিভারি দিতে বলে। এদিকে ভার্তিকা থানায় আসলে পুরনো স্টাফেরা খুবই খুশি হয়। এই থানাতে বসেই ভার্তিকা তার লাইফের দুটো বেস্ট কেস সলভ করেছিল। তো ভার্তিকা থানায় ঢুকে টেবিলে এভিডেন্স সাজানো দেখে নূরের কেসটার ব্যাপারে জানতে পারে। ঘটনা জানার পরে সে বেশ আপসেট হয়। ভার্তিকার যেহেতু আলাদা কোনো অফিস ডেস্ক ছিল না, তাই সে ভূপেন্দ্রর ডেস্কে গিয়ে বসে। এ সময় অপারেটর আশুতোষ এসে জানায় সে সুইফট উইংস এজেন্সির ব্যাপারে খোঁজ পেয়ে গেছে। সে অ্যাড্রেস দিতেই ভার্তিকার ভূপেন্দ্র বেরিয়ে যায়। তো এজেন্সিতে গিয়ে তারা সেই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সের কপি পায় যে এই বাসটাকে ভাড়া নিয়েছিল। লাইসেন্স পেপারে ড্রাইভারের ফটো দেখেই ভার্তিকা চমকে ওঠে এবং ভূপেন্দ্রকে বলে নীতি যে বাচ্চাটার কেস ডিল করছে সেই কেসের সাসপেক্ট রাহুল আর লাইসেন্স পেপারের ড্রাইভার একই ব্যক্তি, অর্থাৎ রাহুলই বাসটা ভাড়া নিয়েছিল। তবে ড্রাইভিং লাইসেন্সে রাহুলের নাম আমজাদ খান লেখা ছিল। ভার্তিকার সন্দেহ হয় মেয়ে পাচারের কেস আর নূরের কেসটা একই সুতোয় গাঁথা। ভূপেন্দ্র আশুতোষকে ফোন করে রাহুলের সব ডিটেলস বের করতে বলে আর ভার্তিকা নীতির কাছে গিয়ে দুটো কেসেই রাহুলের ইনভলভমেন্টের কথা জানায়। একটু পরে আশুতোষ এসে জানায় রাহুলের আসল নাম আমজাদ খান, তার আইডি কার্ডও এই নামে রেজিস্টার করা। এছাড়া তার একটা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টেরও ডিটেলস পাওয়া গেছে। সেখানে আমজাদ খানের পাশাপাশি অন্য অ্যাকাউন্টটা সোফিয়া বেগম নামের একজন মেয়ে। ভার্তিকা আশুতোষকে সোফিয়ার সব ডিটেলস কালেক্ট করতে বলে। অন্যদিকে কল্যাণী মেয়েদের চালান নিয়ে মিনার কাছে যায়। এখানে এখনও 10 জন মেয়ে কম ছিল, তাই মিনা কল্যাণীকে দ্রুত মেয়েগুলোকে ম্যানেজ করতে বলে। কল্যাণী জানায় দিল্লিতে অফিসার ভার্তিকা এসেছে, সে খুব ঝামেলা করছে। ভার্তিকার কথা শুনে মিনা কল্যাণীকে সতর্ক করে দিতে বলে ভার্তিকা কোনো সাধারণ পুলিশ অফিসার না, সেই জন্য ভার্তিকার কাছ থেকে দূরে থাকে এবং সাবধানে সবকিছু ডিল করে। এরপরে মিনা মেয়েগুলোকে ভালোভাবে গোসল টোসল এবং মেকআপ করে নিতে বলে। মিনা ওদের চাকরি দেবে এই ভরসায় ওরা আর কিছু সন্দেহ করে না। অন্যদিকে ভার্তিকা খুশিকে জিজ্ঞাসাবাদ করতে যায়। খুশি অস্বাভাবিক আচরণ করছিল, তাই ভার্তিকা তার সাথে ইমোশনালি কানেক্ট হবার চেষ্টা করে। সে বাচ্চাটার কন্ডিশন জানিয়ে জিজ্ঞেস করে বাচ্চাটার মাকে। প্রথমে খুশি বলে আমি বাচ্চাটার মা, তবে ভার্তিকা তার সন্দেহের কথা বললে খুশি জানায় বাচ্চাটার মা তাকে ছেড়ে গেছে, মরার জন্য ফেলে রেখে গেছে, তাই সে বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছে। এরপরে খুশি কল্যাণীর নামটা বলে দেয়। কল্যাণী কাজের কথা বলে তাকে নিয়ে এসেছিল। এরপরে কাজের নাম করে কল্যাণী খুশিকে বিভিন্ন খারাপ লোকের কাছে পাঠাতো। খুশির লাইফ দুর্বিষহ হয়ে পড়েছিল, তবে রাহুল তাকে উদ্ধার করে। রাহুল কল্যাণীর হয়ে মেয়ে আনা নেওয়ার কাজ করে। সে খুশিকে বিয়ে করে ওই নির্মম জীবন থেকে উদ্ধার করেছিল। খুশি নূরকেও কল্যাণীর ওখান থেকেই পেয়েছিল। ভার্তিকা জিজ্ঞেস করে নূরকে আঘাত করেছে কে। ভার্তিকা সহ সবার সন্দেহ ছিল রাহুল যেমন বজ্জাত সেই হয়তো নূরকে আঘাত করেছে। তবে খুশি জানায় নূরকে সে নিজেই আঘাত করেছে। নূরকে নিয়ে আসার পরে খুশি তার সব রকম যত্ন নিত, তবুও নূরের কান্নাকাটি থামত না। রাত দিন সমানে কান্নাকাটি করে জ্বালাতো। এতে খুশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। একদিন নূর আচমকা তার ঘাড়ে কামড় দেয়। এতে হঠাৎ খুশির কি হয়ে যায়, সেও রেগে গিয়ে নূরের গালে কামড় দেয়। এতে নূর কাঁদতে শুরু করলে সে আবারও কামড় দেয়। তখন নূরের ব্লিডিং শুরু হয়, তাই সে নূরকে বাথরুমে নিয়ে যায় রক্ত পরিষ্কার করার জন্য। রক্ত বন্ধ না হওয়ায় সে একটা তোয়ালে আনতে যায় যাতে ক্ষতস্থান চেপে ধরে রক্ত বন্ধ করতে পারে। কিন্তু এই সময় নূর পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তখন খুশি কি করবে বুঝতে পারছিল না, তাই সে নূরকে ট্রমা সেন্টারে রেখে আসে। সব শোনার পরে ভার্তিকা কল্যাণীর অ্যাড্রেস জিজ্ঞেস করলে খুশি কল্যাণীর অ্যাড্রেস জানিয়ে দেয়। তখন ভূপেন্দ্র এবং নীতি ফোর্স নিয়ে কল্যাণীর বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। যদিও কল্যাণী তাদের সাথে ব্যাপারটা সেটেল করার চেষ্টা করে, তবে তারা ওয়ারেন্ট নিয়ে এসেছিল বিধায় কল্যাণী ধরা দিতে বাধ্য হয়। এদিকে রাহুল তার আরেক গার্লফ্রেন্ডের বাড়িতে আত্মগোপন করেছিল, আর রাহুলের এই গার্লফ্রেন্ডের নামই মূলত সোফিয়া।
যার সাথে তার ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট আছে। রাহুল সোফিয়াকে ছেড়ে খুশিকে বিয়ে করেছিল, এই জন্য আবার ঠেলায় পড়ে সোফিয়াকে পটানোর চেষ্টা করছে যাতে তাকে এবং অ্যাকাউন্টের সব টাকা নিয়ে নেপালে পালিয়ে যেতে পারে। তবে এরই মধ্যে সোফিয়ার অ্যাড্রেস ট্র্যাক করে জয়রাজ ফোর্স নিয়ে চলে আসে। যদিও সোফিয়া নিজেও রাহুলকে ধরিয়ে দিতে চাইছিল, রাহুল পালানোর অনেক চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত সে ধরা পড়ে যায়। অন্যদিকে ভার্তিকা কল্যাণীকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছুই স্বীকার করতে চায় না। সে জানায় মেয়েগুলোকে সে এনে নানা রকম কাজ শেখায়, যেমন রান্না, বাচ্চা পালা, অ্যাটেন্ডেন্স, কাপড় ধোয়া ইত্যাদি কাজ শিখিয়ে তাদেরকে স্বাবলম্বী করে। ভার্তিকা নূরের ফটো দেখিয়ে তার মাকে সেটা জিজ্ঞেস করে, তবে কল্যাণী এবারও মুখ খোলে না। এবার ভার্তিকা রেগে গিয়ে তাকে বকাঝকা করে এবং তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তাকে শোনায়। তবুও সে কল্যাণীকে গলাতে পারে না। সে এই লাইনে এক্সপার্ট, এই জন্য সে জোর গলায় বলে লয়ার ছাড়া সে কোনো স্টেটমেন্ট দেবে না। তাই কল্যাণীকে লয়ারকে ফোন করার সুযোগ দেওয়া হয়। কল্যাণী লয়ারকে ফোন না করে মিনাকে ফোন দেয়। মিনা পরামর্শ দেয় সে যেন মুখ না খোলে। কেস কোর্টে গেলে সে ভালো লয়ার দিয়ে তাকে জামিন করিয়ে আনবে। কথা শেষ হতেই মিনা নিজের সিম কার্ডটা ভেঙে ফেলে। তো এরপরে কল্যাণীকে কোর্টে তোলা হয়। ভার্তিকা কল্যাণীর বিরুদ্ধে থাকা এভিডেন্সগুলো জাজকে জানায় এবং স্বীকারোক্তি আদায়ের জন্য 3 দিনের রিমান্ড চায়। জাজও এভিডেন্সের ওপরে ভিত্তি করে কল্যাণীকে রিমান্ডে পাঠিয়ে দেয়। জামিন হবে না এটা কল্যাণী ভাবতেও পারেনি। পুলিশ তাকে বাইরে টেনে হিঁচড়ে এনে কাস্টাডিতে নিয়ে যাচ্ছিল। হঠাৎ আদালত চত্বরে বাইকে করে দুজন এসে কল্যাণীকে গুলি করে মেরে পালিয়ে যায়। তারা এতটা দ্রুত কাজটা করে যে পুলিশ কোনো স্টেপ নেবার সুযোগই পায় না। স্বয়ং ভার্তিকার সামনেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে যায়। দিনে দুপুরে ভরা কোর্ট চত্বরে আসামিকে গুলি করে মারার ঘটনাটা বড়সড় ইস্যু হয়ে যায়। শুটারদের গ্রেপ্তারের দাবিতে লয়ার প্যানেল স্ট্রাইক ঘোষণা করে। ভার্তিকা বারবার সিসিটিভি ফুটেজ চেক করে, তবে শুটারদের ব্যাপারে কোনো ক্লু পাওয়া যায় না। তারা একদম ফুল প্রুফ প্রস্তুতি নিয়েই কল্যাণীকে মারতে এসেছিল। পুলিশ কমিশনারও ভার্তিকাকে ফোন করে কৈফিয়ত চায়, তবে ভার্তিকা এখনই তাকে কিছু জানায় না। তো এরপরে ভার্তিকা, ভূপেন্দ্র এবং নীতি রাহুলকে জিজ্ঞাসাবাদ করতে যায়। ভার্তিকা প্রথমে রাহুলকে নূরের কন্ডিশন জানায় যাতে সে একটু ইমোশনাল হয়। রাহুল বলে সে খুশিকে বুঝিয়েছিল সে মাত্র 14 বছরের একটা মেয়ে, সে বাচ্চার ঝামেলা সামলাতে পারবে না। রাহুলের এই কথাটার জের ধরে নীতি বলে মাত্র 14 বছর মেয়েকে বিয়ে করেছ, পস্কো আইনে তো তুমি জেলে চলে যাবে, মিনিমাম 2 বছরের জেল হবে তোমার। রাহুল এবার খেপে গিয়ে বলে সে খুশিকে বাঁচিয়েছে, সে বিয়ে না করলে এতদিনে খুশির অবস্থা ওরা খারাপ করে দিত, তাই জেলে যদি যেতেই হয় তবে ওই খারাপ মানুষগুলোর জেলে যাওয়া উচিত। তো ভার্তিকা এবার রাহুলকে বলে খুশি জানিয়েছে কল্যাণী নামের এক মহিলা তাকে এই লাইনে নিয়ে এসেছিল। রাহুল এবারও কল্যাণীকে না চেনার ভান করলে ভূপেন্দ্র তাকে কোর্ট চত্বরের ফুটেজটা দেখায়। ভার্তিকা বলে ওরা কল্যাণীকে মেরে ফেলেছে, তাই ওদের নেক্সট টার্গেট হয়তো তুমি, এই জন্য যা জানো স্বীকার করো। রাহুল এবার ভয়ে স্বীকার করে নেয়। তার যখন 15 বছর বয়স তখন সে একটা গ্যারেজে কাজ করত। সে সময় কল্যাণী তাকে তুলে এনেছিল, সেই থেকেই সে কল্যাণীর আন্ডারে কাজ করছে। ভার্তিকা জানতে চায় নূর কার বাচ্চা। রাহুল জানায় নূর শবনম বানু নামের এক মেয়ের বাচ্চা, সেও কল্যাণীর শেল্টারে ছিল, তবে শবনম এখন কোথায় আছে সে জানে না। লাস্ট টাইম সে কল্যাণীর কথা মতো শবনমকে হরিয়ানার রোহতাকের একটা জায়গায় ছেড়ে এসেছিল। তারপর থেকে সে শবনমের আর কোনো খোঁজ জানে না। ভার্তিকা এবার জিজ্ঞেস করে কাজ দেবার নামে মেয়েগুলোকে এনে ওদের সাথে কি করা হয়। রাহুল জানায় অধিকাংশ মেয়েকেই জিবি রোডের পতিতালয়ে পাঠানো হয়, আর যেসব মেয়েদের শরীর স্বাস্থ্য ভালো, ঘরের কাজকাম ভালো জানে, বাচ্চা জন্ম দিতে কোনো সমস্যা হবে না, এসব মেয়েদের হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের সাইডে পাচার করা হয়। অনেক বয়স্ক বৃদ্ধরা ভালো দামে এসব মেয়েদের কিনে নেয়। এবার ভার্তিকা জিজ্ঞেস করে ওরা আজাদপুর মার্কেট থেকে যে মেয়েগুলোকে রিসিভ করেছিল ওরা এখন কোথায়। রাহুল জানায় সে ওই মেয়েগুলোকে কল্যাণীর গোডাউনে নামিয়ে দিয়ে এসেছিল, তবে মেয়েগুলো হয়তো ওখানে আর নেই। ওদেরকে এতদিনে ক্লায়েন্টদের কাছে পাঠিয়ে দেবার কথা। ভার্তিকা ক্লায়েন্টের নাম এবং কল্যাণী কার জন্য কাজ করত তার নাম জিজ্ঞেস করে, তবে রাহুল ক্লায়েন্টদের ব্যাপারে কিছু জানতো না। আবার সে মিনার নামও জানতো না। মিনাকে সে বড় দিদি নামেই চিনত, তাই সে বড় দিদি নামটা পুলিশকে বলে দেয়। কিন্তু বড় দিদি তো কারো নাম হতে পারে না, তাই এক্সাক্ট নাম না পেলে পুলিশ স্টেপও নিতে পারবে না। তো ভার্তিকা সব অফিসারদের ডেকে মিটিংয়ে বসে। আশুতোষ কল্যাণী ফোন ডিটেলস থেকে একটা নম্বর পায় যেটাতে কল্যাণী অনেকবার কথা বলেছিল। সেই নম্বরটা হরিয়ানার রোহতাকের ম্যারেজ ব্যুরোর নামে রেজিস্টার করা, যদিও ওই নম্বরটা মিনা ইউজ করত।
তবে কল্যাণীর অ্যারেস্টের খবর শুনে মিনা সেই সিমটা ভেঙে ফেলে দিয়েছিল। যাই হোক, রোহতাক এলাকার নাম শুনে নীতি মনে করিয়ে দেয় রাহুল বলেছিল সে শবনমকে রোহতাকে একটা জায়গায় ডেলিভারি দিয়ে এসেছিল। তার মানে ওখানে হয়তো বিয়ের নামে নারী পাচারের চক্র চালানো হচ্ছে। ভার্তিকা নীতিকে নূরের মা শবনমকে খোঁজার দায়িত্ব দেয় আর সে নিজে ভূপেন্দ্রকে নিয়ে লন্ডন নামের এক ইনফর্মারের সাথে দেখা করে। লন্ডন জানায় সে 24 ঘন্টার ভেতরে কোর্ট চত্বরে কল্যাণীকে গুলি করা শুটারদের খুঁজে বের করবে। ভার্তিকা তাকে জিজ্ঞেস করে সে বড় দিদি নামের কারো কথা কখনো শুনেছে কিনা। লন্ডন জানায় সে এই নামটা কখনো শোনেনি। ভার্তিকা তাকে বড় দিদির ব্যাপারেও খোঁজ নিতে বলে চলে যায়। অন্যদিকে নীতি শবনমকে খুঁজতে রোহতাকে চলে যায়। সেখানে এএসআই সিমরান তাকে রিসিভ করে। নীতি প্রথমেই ম্যারেজ ব্যুরোতে রেইড মারে, যদিও কেউই সেখানে ছিল না, প্লাস দরজায় তালা মারা ছিল। পুলিশ তালা ভেঙে ভেতরে ঢোকে। নীতি ড্রয়ারে একটা ফাইল পায়। ফাইলে সেসব মেয়েদের ফটো ছিল যাদেরকে এখানে এনে বিয়ে দেওয়া হয়েছে। পরের দিন সিমরান নীতিকে জানায় এখানে গর্ভপাত একদম কমন ব্যাপার, বিশেষ করে মেয়ে শিশু তেমন জন্মায় না। এখানে প্রতি 10 জন পুরুষের বিপরীতে 8 থেকে 9 জন মেয়ে রয়েছে। এই কারণে বিয়ের জন্য বাইরে থেকে মেয়ে আনা লাগে, আর এই কাজগুলো করে দেয় ম্যারেজ ব্যুরো। নীতি ম্যারেজ ব্যুরো থেকে আনা বিয়ের ফটোগুলো থেকে মানুষগুলোকে ডিটেক্ট করতে চাইছিল। সিমরান জানায় তার একজন বন্ধু আছে সুখদেব, সে এদের ভেতরে কাউকে নিশ্চয় চিনতে পারবে। তো সিমরান নীতিকে সুখদেবের কাছে নিয়ে যায়। সিমরান নীতিকে এনেছে, তাই সুখদেব তার ওপরে বেশ বিরক্ত হয়। সে মুখ খুলতে চাইছিল না, কারণ সে মুখ খুললে তার লাইফ রিস্কে পড়ে যাবে। এইসব বিয়েগুলো শুধু দেখানোর জন্য। আসলে তো পুরুষেরা মেয়েগুলোকে টাকা দিয়ে কিনে নিয়ে যায়, তাদের কাছে মেয়েরা জাস্ট ভোগপণ্য ছাড়া কিছুই না। নীতি জিজ্ঞেস করে এই চক্রটা কি বড় দিদি চালায়? বড় দিদির নাম শুনে সুখদেব চুপসে যায়। তবে নীতি থানায় তুলে নিয়ে যাবার থ্রেট দিতেই সে মুখ খুলতে রাজি হয়। সুখদেব একটা বিয়ের ফটো দেখে জানায় এই লোকটার নাম সুনীল, সে একটা গ্রোসারি শপ চালায়। এদিকে বিজয় মিনাকে বলছিল আগামী 4 দিনের ভেতরে 10 জন মেয়েকে ম্যানেজ করা লাগবে। মিনা জানায় সে মিতুল খান্নার সাথে যোগাযোগ করেছে, সে বাকি 10 জন মেয়েকে ম্যানেজ করে দেবে। যদিও মিতুল খান্না প্রতিজন মেয়ের জন্য 15 লাখ করে নিচ্ছে, এতে মিনা বিজয়দের কোনো লাভ থাকবে না। তবু এই মুহূর্তে মিতুল খান্না ছাড়া আর কেউ তাদের মেয়ে সাপ্লাই দিতে পারবে না। এছাড়াও বিজয় ভাইজি নামের একজন গ্যাংস্টারের জন্য চিন্তিত হয়েছিল। ভাইজি তাদের কাছে লোনের টাকা পাবে, টাকা ঠিক সময় ফেরত না দিলে ভাইজি তাদেরকে মেরে ফেলবে। মিনা বলে সে বাকি 30 জন মেয়ের ক্ষেত্রে অনেক বেশি লাভ করতে পারবে, তাই এভারেজে তারা যা টাকা পাবে তাই দিয়ে ভাইজি লোন শোধ করে দিতে পারবে। তারা কথা বলছিল, এরই মধ্যে কল্যাণীকে হত্যা করা শুটার বিজয়কে ফোন করে। পুলিশ যেহেতু তাদের পিছে লেগে আছে, তাই শুটার আরও বেশি টাকা দাবি করে। বিজয় তাদের লোকেশন জানতে চায় এবং বলে সে টাকা নিয়ে আসছে। অন্যদিকে নীতি আর সিমরান সুনীলের বাড়িতে চলে যায়। সুনীল দোকানে যাবার জন্য বের হচ্ছিল, এ সময় তারা উপস্থিত হয়। সুনীলের বিয়ের ফটোটা দেখালে সুনীল বলে একটা লোকাল অর্গানাইজেশন তাদের বিয়েটা করিয়েছিল। এইটুকু বলেই সে দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে এই অজুহাতে বেরিয়ে যায়। তবে ছাদ থেকে সুনীলের স্ত্রী তাদের দেখতে পায় এবং গোপনে বাইরে বেরিয়ে আসে। মেয়েটা জানায় তার নাম জানকী। ফটোতে বিয়ের সাজে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সেই ওই মেয়েটা। তবে জানকী এই মেয়েটার আসল নাম ছিল না, তার আসল নাম আরাধনা। নীতি জানতে চায় তাদের বিয়ের আয়োজন কারা করেছিল। আরাধনা বিয়ের ফটোতে ব্যাকগ্রাউন্ডের কয়েকজনকে দেখিয়ে বলে এরাই বিয়ের আয়োজন করেছিল। এদের ভেতরে সে বিজয় এবং কুসুমকে দেখিয়ে তাদের নামটা বলে দেয়। যদিও ফটোতে বড় দিদি মানে মিনাও ছিল, কিন্তু সে ক্যামেরার বিপরীত দিকে দাঁড়িয়ে ছিল বলে তার ফটো ক্যাপচার হয়নি। আরাধনা জানায় তাকে ঝাড়খণ্ডের গুমলা থেকে আনা হয়েছে। প্রথমে তাকে একটা পতিতালয়ে বিক্রি করা হয়েছিল, সেখান থেকে আরেকটা পতিতালয়ে বিক্রি করা হয়। তারপর বড় দিদি আর কুসুম তাকে বিয়ের পাত্রী হিসেবে বিক্রি করে দেয়। নীতি জানতে চায় তাদের মধ্যে শবনম নামের কেউ ছিল কিনা বা এই নামের কাউকে সে চেনে কিনা। আরাধনা শবনমকে চিনতে পারে না, তো চলে যাবার আগে আরাধনা অনুরোধ করে তার হাজবেন্ডকে যেন কিছু জানানো না হয়, না হলে তাকে মেরে হাড়গোড় ভেঙে দেবে। নীতি বলে মারধর করে, তাহলে কমপ্লেন করো না কেন? আরাধনা আফসোস করে বলে কার কাছে অভিযোগ করব? আমার বাবা মা নিজেরাই আমাকে বিক্রি করে দিয়েছে, তাদের কাছে অভিযোগ জানানোর সুযোগ নেই।
আবার আমার শ্বশুর শাশুড়িরা আমাকে এই জন্যই রেখেছে যাতে আমি বছর বছর বাচ্চার জন্ম দিতে পারি। তার কথা শুনে নীতির বেশ খারাপ লাগে। এই মেয়েগুলো এতটাই অসহায় যে এদের দুঃখের কথা শোনারও কেউ নেই। নীতি আরাধনার কাছে পতিতালয়ের অ্যাড্রেসটা জিজ্ঞেস করলে সে রাজপুরা চোখের কাছাকাছি একটা মেনশনের ঠিকানা দেয়। এদিকে ইনফর্মার লন্ডন ভার্তিকাকে ফোন করে জানায় সে শুটারের লোকেশন পেয়ে গেছে। শুটারের লোকেশন নিয়ে ভার্তিকার ভূপেন্দ্র একটা লজে চলে যায়, কিন্তু তারা ভেতরে ঢুকে দেখে তারা আসার আগেই কেউ শুটারদের গুলি করে মেরে ফেলেছে। ভূপেন্দ্রর খেয়াল হয় ওপরে ওঠার সময়ে তার একজনের সাথে ধাক্কা লেগেছিল, হতে পারে সেই খুনি। তাই সে দৌড়ে বাইরে এসে তাকে খুঁজতে শুরু করে। তখনই আড়াল থেকে বিজয় বেরিয়ে আসে এবং ভূপেন্দ্রকে গান পয়েন্ট করে থ্রেট দেয় পুলিশ যেন আর কখনো তার পিছু না করে। আসলে বিজয় শুটার দুজনকে মেরে ফেলেছে কারণ ওরা টাকা চেয়ে থ্রেট দিচ্ছিল। তো বিজয় ভূপেন্দ্রকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। থানায় ফিরে এসে ভূপেন্দ্র বিজয়ের একটা স্কেচ তৈরি করে যাতে তাকে ধরা যায়। তবে নীতি ততক্ষণে ভার্তিকার কাছে বিজয়ের অরিজিনাল ফটোই পাঠিয়ে দিয়েছিল। ভার্তিকা লন্ডনের কাছে বিজয়ের ফটো পাঠিয়ে তার ডিটেলস কালেক্ট করতে বলে। অন্যদিকে নীতি ফোর্স নিয়ে পতিতালয়ে রেড দেয়। তবে সৌভাগ্যক্রমে সে ওখানে কুসুমকে পেয়ে যায়। মিনার আন্ডারে কুসুমই এই পতিতালয়ের দেখাশোনা করত। নীতি কুসুমকে বড় দিদির ব্যাপারে জিজ্ঞেস করে, তবে সে কোনো উত্তর দেয় না। তখন সে শবনমের ব্যাপারে জিজ্ঞেস করে। এবারও কুসুম উত্তর দিতে গড়িমসি করলে সিমরান রেগে গিয়ে তার মাথায় গান পয়েন্ট করে। এবার কুসুম স্বীকার করে ঝুনঝুনে তেজপাল সিং নামের এক লোকের সাথে শবনমের বিয়ে দেওয়া হয়েছে। তবে ওখানে শবনম সুনিতা নামে পরিচিত। নীতি ভার্তিকাকে ফোন করে তেজপালের অ্যাড্রেসটা দিয়ে দেয়। ভার্তিকা জানায় তারাও রওনা দিচ্ছে। আগামীকাল তারা একসাথে তেজপালের বাড়িতে রেড দিবে। এদিকে বিজয় মিনার কাছে গিয়ে তাকে দ্রুত রেডি হতে বলে। এছাড়া মেয়েগুলোকেও সেফ হাউজে পাঠিয়ে দিতে হবে, না হলে যে কোনো মুহূর্তে পুলিশ চলে আসবে। মিনা ডেলিভারির ব্যাপারে কথা বলতে জনকে ফোন করে, তবে জন ফোন রিসিভ করে না। আসলে একটু আগে সে একটা মেয়েকে টর্চার করে মেরে ফেলেছে। সে লাশ সামলানোর ব্যাপারেই ব্যস্ত ছিল। ফোন রিসিভ না করায় মিনা মনে মনে জনকে গালাগালি দিতে থাকে। আর নিরুপায় হয়ে তারা মেয়েগুলোকে আরেকটা সেফ হাউজে সরিয়ে নেবার ব্যবস্থা করে। মিনা রোহতাতেই থেকে যায় আর বিজয় মেয়েগুলোকে নিয়ে সুরাটের পথে রওনা দেয়। যাওয়ার পথে সোনাম তার পাশের সিটের মেয়েটাকে বলে তার সন্দেহ হচ্ছে এরা আসলেই তাদেরকে চাকরি দেবে কিনা। তবে তারা যে গ্যারাকলে ফেসে গেছে সেখান থেকে মুক্তি পাওয়া এতটা সহজ না। তাই তারা চুপচাপ বাসে বসে থাকে এবং বাকিটা ভাগ্যের ওপরে ছেড়ে দেয়। এদিকে কুসুম সারা রাত পুলিশের কাস্টাডিতে ছিল। সকালে মিনা লোক পাঠিয়ে তাকে জামিনে বের করে আনে। এরপরে কুসুমকে মিনার কাছে নিয়ে আসা হয়। প্রথমে মিনা কুসুমকে বকাঝকা করে কারণ সে নিজের কাজটা ঠিকঠাকভাবে করতে পারেনি। কুসুম ক্ষমা চেয়ে মিনাকে বলে দুজন পুলিশ অফিসার তার ব্যাপারে জিজ্ঞেস করছিল। এদের ভেতরে একজন দিল্লি থেকে এসেছে, তাই মিনা যেন সাবধানে থাকে। মিনা কুসুমকে একটা ব্যাগ দিয়ে বলে আমার কথা চিন্তা করতে হবে না, তুই নিজের কথা ভাব। বিজয় মেয়েদেরকে নিয়ে সুরাটে চলে গেছে, তুইও সুরাটে গিয়ে ওদের সাথে দেখা কর। এই বলে মিনা চলে যায়। অন্যদিকে রাজস্থানের ঝুনঝুনুতে গিয়ে ভার্তিকা এবং নীতি এক জায়গায় হয়। এরপরে তারা তেজপাল সিং এর বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে শবনম মানে বর্তমানে যার নাম সুনিতা, সে গতরাতে তেজপালের ট্রাক্টরে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এই জন্য সবাই শবনমের ওপরে খেপেছিল। ভার্তিকা জানতে চায় তাদের বিয়ের ব্যবস্থা কে করেছিল, বা তারা বড় দিদি কুসুম কিংবা বিজয় নামের কাউকে চেনে কিনা। তবে ওরা এদের কাউকেই চিনতে পারে না। উল্টো তারা পুলিশের ওপরে ঝাড়ি মারতে শুরু করে। এখানে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাই ভার্তিকা ফোর্স নিয়ে সেখান থেকে চলে যায়। তবে তারা বুঝতে পারছিল না শবনম চাইলে তো এমনিতেই পালিয়ে যেতে পারত, তাহলে ট্রাক্টর পোড়ানোর কি প্রয়োজন ছিল। অনেক চিন্তা ভার্তিকার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে এখানকার সব চেকপোস্টে অ্যালার্ট জারি করতে বলে যাতে শবনমকে তারা ধরতে পারে। যাবার পথে ভার্তিকা রাস্তার পাশে একটা লোককে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। লোকটা জানায় এখানে বাসের জন্য সে অপেক্ষা করছে, অল্পক্ষণের ভেতরেই এখানে বাস এসে থামবে। এটা শুনে ভার্তিকার মনে হয় শবনমের যদি পালানোর উদ্দেশ্য থাকে তাহলে হয়তো সেও বাসে করেই পালাবে। আর বাস যেহেতু এখানেই থামে তাহলে হতে পারে শবনম আশেপাশে কোথাও লুকিয়ে আছে। তাই সে ওখানেই গাড়ি থেকে নেমে অপেক্ষা করতে থাকে। একটু পরে বাস এসে থামতেই সে ক্ষেতের ভেতর থেকে একটা মেয়েকে বেরিয়ে দৌড়ে বাসে উঠতে দেখে। তখনই সে বাস থামিয়ে বাসে উঠে শবনমের বর্তমান নাম সুনিতা বলে ডাক দেয়। তবে শবনম সিটের আড়ালে লুকিয়ে পড়েছিল, তাই ভার্তিকা তাকে দেখতে পায় না। সুনিতা নামে রিপ্লাই না দেওয়ায় ভার্তিকা আবার শবনম বলে ডাক দিতেই সে উঠে দাঁড়ায়। এরপরে ভার্তিকা শবনমকে নিজের গাড়িতে তুলে নেয়। শবনমকে দিল্লিতে ফিরিয়ে আনার পরে
থানায় নিয়ে যাবার সময় সাংবাদিকেরা ভিড় জমায় এবং নানা রকম গল্প ফাঁদতে শুরু করে। ভেতরে গিয়ে ভার্তিকা শবনমকে জিজ্ঞেস করে সে নিজের বাচ্চা কেন বিক্রি করেছিল। শবনম জানায় সে কোনো বাচ্চা বিক্রি করেনি। ভার্তিকা জানতে চায় তার কয়জন বাচ্চা। শবনম একটা ফটো দেখিয়ে বলে তার 3 জন বাচ্চা, সোনিয়া, সামির এবং সবচেয়ে ছোটজনের নাম সানা। ভার্তিকা জিজ্ঞেস করে শবনমের দেশের বাড়ি কোথায়। শবনম জানায় বিহারের মাধেপুরাতে তার বাড়ি। 16 বছর বয়সে তার একটা ছেলের সাথে রিলেশন হয়েছিল। পরিবার রাজি না থাকায় তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। সেই সংসারই তার 3টা বাচ্চা হয়, কিন্তু এরপর তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে যায়। একা মেয়ের পক্ষে তার 3টা বাচ্চাকে সামলানো সম্ভব হচ্ছিল না। এরই মধ্যে সে একজন দালালের মাধ্যমে দিল্লিতে কাজের অফার পায়, তাই সে কিছু না ভেবেই দিল্লি চলে আসে। কিন্তু স্টেশন থেকেই কল্যাণী তাকে ধরে সোজা পতিতালয়ে নিয়ে যায়। কল্যাণী বলেছিল সে শবনমের বিনিময়ে 3 লাখ টাকা পেয়েছে। সে এই টাকা বাচ্চাদের দেখাশোনার জন্য খরচ করবে, আর কল্যাণীকে ততদিন পতিতালয়ে থাকা লাগবে যতদিন না তার টাকা শোধ হয়। কিন্তু পরবর্তীতে কল্যাণী তার সাথে বেইমানি করে। শবনমের মেয়ে সোনিয়াকে কল্যাণী মুজফ্ফরপুরে নিজের মেয়ে দীপার কাছে পাঠিয়ে দেয়। ছেলে সামিরকে প্রীতবিহারে বাব্বু নামের একজনের কাছে পাঠিয়ে দেয়, আর সানাকে কল্যাণী নিজের কাছে দেখাশোনার জন্য রেখে দেয়। সানার ফটো দেখে ভার্তিকা বুঝে যায় নূরের আসল নামই হলো সানা। তো শবনম ভেবেছিল সানাকে অন্তত সে নিজের কাছে রাখতে পারবে, কিন্তু সানার সাথে দেখা না করিয়ে কল্যাণী তাকে বড় দিদি এবং কুসুমের কাছে পাঠিয়ে দেয়। ভার্তিকা জানতে চায় বড় দিদির আসল নাম কি। শবনম জানায় ওখানে একজন বড় দিদিকে মিনা বলে ডাকছিল, সে শুধু এই নামটুকুই শুনেছে। তো মিনা তাকে কয়েকদিন একটা ফার্মে রাখে এবং এরপরে তেজপালের কাছে বিক্রি করে দেয়। তেজপাল এই জন্যই শবনমকে কিনে নিয়ে যায় যাতে সে সন্তান জন্ম দিতে পারে। তবে অনেক চেষ্টার পরেও বাচ্চা কনসিভ না হওয়ায় তেজপাল শবনমকে গতদিন চেকআপের জন্য নিয়ে যায়। ডাক্তার চেকআপ করে তেজপালকে জানায় শবনম আর মা হতে পারবে না, ওর জরায়ের মুখ বন্ধ হয়ে গেছে, আর সম্ভবত ওর আগে থেকেই কোনো বাচ্চা আছে। এটা শুনে তেজপাল খুবই ক্ষেপে যায়, কারণ কুসুম ভার্জিন বলে শবনমকে তার কাছে বিক্রি করেছিল। তেজপাল জমি বিক্রি করে 4 লাখ টাকা দিয়ে শবনমকে কিনেছিল, তাই সে শবনমকে বলে তাকেই এই টাকার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। সে আবারও শবনমকে অন্য জায়গায় বিক্রি করে দিতে চাইছিল। তাই এসব শুনে শবনম খুবই রেগে যায়। বাড়িতে তেলের ড্রাম রাখা ছিল, সে তেলের ড্রাম নিয়ে গিয়ে ক্ষেতের ফসল আর ট্র্যাক্টর পুড়িয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তার উদ্দেশ্য ছিল সে কল্যাণীর সাথে দেখা করে নিজের বাচ্চাকে ফিরিয়ে আনবে। তবে ভার্তিকা জানায় কল্যাণী মরে গেছে, আর শবনমের বাচ্চা সানা ওরফে নূর আইসিইউতে রয়েছে। এটা শুনে সে নূরকে দেখার জন্য অস্থির হয়ে ওঠে। ভার্তিকার নীতি তাকে হাসপাতালে নিয়ে যায় এবং নূরের সাথে দেখা করতে দেয়। নূরের করুণ অবস্থা দেখে শবনমের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে খুবই অনুশোচনায় ভুগতে থাকে। এদিকে আজকে কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্তিকার মিটিং ছিল। স্বয়ং সিএম এই মিটিংয়ের নির্দেশ দিয়েছে, তবে ভার্তিকা হাসপাতালে থাকায় মিটিংয়ে জয়েন করতে পারে না। সেখানে ভার্তিকার স্বামী ভিশালও উপস্থিত ছিল। ভিশাল এখনও অ্যাডিশনাল কমিশনার হিসেবে কর্মরত আছে। সে কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করে নেয়। এরপরে ভার্তিকা বাড়ি ফিরলে ভিশাল তাকে হালকার ওপরে কিছু কথা শুনিয়ে দেয় এবং বলে সে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। এই বলে ভিশাল নিজের রুমে চলে যায়। অন্যদিকে বিজয় মেয়েদের নিয়ে পৌঁছানোর আগেই কুসুম সুরাতে তাদের গোডাউনে পৌঁছে যায়। সে গোডাউন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখে। এরপর বিজয় মেয়েদের নিয়ে সেখানে আসে। অন্যদিকে ভার্তিকা খুশির সাথে দেখা করতে গিয়েছিল। খুশিকে আপাতত মহিলা সংশোধনাগারে রাখা হয়েছে। সে কেমন আছে দেখার জন্যই ভার্তিকা গিয়েছিল। এ সময় ইনফর্মার লন্ডন তাকে ফোন দিয়ে জানায় সে বিজয়ের অনেক খোঁজ করেছে, তবে ওর কোনো ট্রেস পায়নি। তবে সে মিতুল খান্না নামের একজনের নাম পেয়েছে যে এলিট এসকর্টদের সাপ্লাই দেয়। ভার্তিকা এই লিড ধরে ইনভেস্টিগেশন এগিয়ে নেবার সিদ্ধান্ত নেয়। এদিকে সিমরান বড় দিদির খোঁজ করতে গিয়ে শান্তি কটেজের অ্যাড্রেস পেয়ে যায়। এরপর সে একাই সেখানে ইনকোয়ারি করতে যায়। পুলিশি তৎপরতার পরে মিনা এখান থেকে সব সরিয়ে ফেলেছিল, তবে একজন লোক তাকে দরজা খুলে দিলে সে ভেতরে দেখার জন্য যায়। এখানে ব্যাপার স্যাপার সুবিধা লাগছিল না, তাই সিমরান নীতিকে ফোন দেয়। নীতি ফোন রিসিভ করে ঠিকই, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। সিমরান আবারও নীতিকে ফোনে ট্রাই করছিল। এ সময় একটা লোক পেছন থেকে সিমরানকে অ্যাটাক করে তাকে সেন্সলেস করে দেয়। অন্যদিকে ভার্তিকা ভূপেন্দ্রকে নিয়ে একটা হোটেলে যায়। এখানেই মিতুল খান্না একটা রুম বুক করেছে। তারা রিসিপশন থেকে মিতুলের আইডির কপি নিয়ে নেয়, এছাড়া রুমের চাবিও নিয়ে নেয়। রিসিপশনিস্ট জানায় আজকে রাত 9টায় গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্টে মিতুলের ডিনারের রিজার্ভেশন আছে। 9টা প্রায় বেজেই আসছিল।
তাই ভার্তিকা ভূপেন্দ্রকে মিতুলের রুম সার্চ করতে পাঠিয়ে দেয় আর নিজের রেস্টুরেন্টে মিতুলকে খুঁজতে যায়। সে রেস্টুরেন্টে ঢুকতেই দেখে একজন মহিলা চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে গেছে, তাই সে দ্রুত তাকে তোলার চেষ্টা করে। আর এই মহিলাটি হলো মিনা। যেহেতু ভার্তিকা মিনার কোনো ফটো আগে দেখেনি, তাই সে মিনাকে চিনতে পারে না। সে ওয়েটার ডেকে মিনাকে পানি পান করায়। মিনা বলে তার সুগার লেভেল কমে গেছে, এই জন্য মাথাটা ঘুরে গেছে। এরপরে মিনা উঠে দাঁড়িয়ে ভার্তিকাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যায়। এ সময় ভূপেন্দ্র এসে জানায় সে মিতুলের রুমে গিয়ে কাউকেই পায়নি। ভার্তিকা একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করে মিতুল খান্না কোন টেবিলে বসেছিল। ওয়েটার যে টেবিলটা দেখায় ঠিক সেই টেবিলেই এতক্ষণ মিনা বসেছিল, অর্থাৎ মিনার সাথেই মিতুলের আজকে মিটিংয়ের রিজার্ভেশন ছিল। ভার্তিকার আর বুঝতে বাকি থাকে না মিনা তাকে ধোকা দিয়ে পালিয়েছে। একদম হাতের ভেতর থেকে মিনা তাকে ধোকা দিয়ে পালালো। এই জন্য সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে দ্রুত সবাইকে অ্যালার্ট করে বাইরে গিয়ে মিনাকে খুঁজতে শুরু করে। তবে ততক্ষণে সে পগার পার হয়ে গেছিল। তারা সিসিটিভি ফুটেজ থেকে মিনার ফটো কালেক্ট করে নেয় আর 5 কিলোমিটার ভেতরে সব চেকপোস্টে অ্যালার্ট করে দেয়। এদিকে মিনা গাড়িতে করে পালাচ্ছিল। এই সময়ে তাকে জন ফোন করে 72 ঘন্টার ভেতরে মেয়েদের ডেলিভার করতে বলে। মিনা জানায় সে আপাতত 30 জন মেয়েকে ডেলিভারি দিতে পারবে। এটা শুনে জন বলে তাদের ডিল ছিল 40 জন মেয়েকে পাঠানোর, তাই যেভাবেই হোক মিনাকে 40 জন মেয়েই পাঠানো লাগবে। এই বলে জন ফোন কেটে দেয়। মিনা জনের ওপরে খুবই বিরক্ত হয়। এরপর সে বিজয়কে ফোন করে জানায় সে মিতুল খান্নার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু দেখা করতে পারেনি। তার আগেই সেখানে ভার্তিকা চলে এসেছিল, তাই সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছে। মিনা বিজয়কে বলে সে যেন তাদের হেফাজতে থাকা 30 জন মেয়ের ফটো এবং প্রোফাইল তার কাছে পাঠিয়ে দেয়। সেগুলো জনের কাছে পাঠিয়ে তাকে পটাতে হবে, না হলে বাই চান্স অর্ডার ক্যান্সেল হয়ে গেলে তারা মুশকিলে পড়ে যাবে। মিনা 6 ঘন্টার ভেতরে সুরাটে পৌঁছে যাবে বলে ফোন রেখে দেয়। এদিকে নীতি কাল রাত থেকে সিমরানের সাথে যোগাযোগ করতে না পেরে একটু টেনশনে পড়ে যায়। সে থানাতেও ফোন করে এবং জানতে পারে আজকে সিমরান ডিউটিতে আসেনি। এতে নীতির মনে হচ্ছিল সিমরান কোনো বিপদে আছে, তাই সে ভার্তিকার কাছে গিয়ে রোহতাকে যাবার পারমিশন চেয়ে বলে সিমরান মিনার ঠিকানা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু গতরাত থেকে সে মিসিং। এটা শোনার পরে ভার্তিকা নীতিকে রোহতাকে যাবার পারমিশন দিয়ে দেয়, পাশাপাশি আরো ফোর্স লাগলেও পাঠানোর প্রতিশ্রুতি দেয়। এদিকে সিমরান তখনও মিনার গুন্ডাদের হাতেই বন্দী ছিল। তারা সিমরানকে পিকআপে করে একটা ফার্ম হাউসে এনে সেখানে হাত পা বেঁধে ফেলে রাখে। এদিকে জয়রাজ আর ভীমলা মুজফ্ফরপুরে শবনমের বড় মেয়ে সোনিয়াকে উদ্ধারের জন্য যায়। শবনমের ভাষ্যমতে কল্যাণী তার মেয়ে দীপার কাছে সোনিয়াকে পাঠিয়েছিল। তো জয়রাজ আর ভীমলা সেখানে লোকাল পুলিশের সাথে যোগাযোগ করে। এরপর লোকাল পুলিশের সহায়তায় কল্যাণীর মেয়ে দীপাকে খুঁজে বের করে। প্রথমে দীপা কিছুই স্বীকার করতে চাইছিল না, তবে ভীমলা তাকে থ্রেট দিয়ে বলে সে যদি মুখ না খোলে তাহলে তার পরিণতিও তার মায়ের মতোই হবে। থ্রেট শুনে সে স্বীকার করে। সোনিয়া বেশ কিছুদিন তার সাথেই ছিল, কিন্তু তাকে দেখাশোনা করতে গিয়ে সে বিরক্ত হয়ে যায়। তাই সে ভিখারি গ্যাংয়ের কাছে সোনিয়াকে বিক্রি করে দিয়েছে। ভিখারি গ্যাং বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায়। এরপরে সারাদিন যা ইনকাম হয় সেগুলো কালেকশন করে নেয়। সোনিয়াকে বিক্রির কথাটা শুনে ভীমলা রাগে দীপাকে চড় মেরে দেয়, কারণ সোনিয়া মাত্র 4 বছরের বাচ্চা ছিল। তো এরপরে তারা সোনিয়াকে স্টেশনে খুঁজতে যায়। ভীমলার টেনশন হচ্ছিল ভিখারি গ্যাংগুলো বাচ্চাদের হাত পা ভেঙে বিকলাঙ্গ করে দেয়, যাতে তাদেরকে দিয়ে বেশি বেশি ভিক্ষার টাকা আয় করা যায়। তবে সৌভাগ্যক্রমে তারা সোনিয়াকে অক্ষত অবস্থাতেই পেয়ে যায়। সোনিয়া বাকি ভিখারিদের সাথে স্টেশনে বসে ভিক্ষা করছিল। ভীমলা ছুটে গিয়ে সোনিয়াকে কোলে তুলে নেয়। এরপরে জয়রাজ ভার্তিকাকে ফোন করে শুভ সংবাদটা জানিয়ে দেয়। ভার্তিকার পাশে ভূপেন্দ্রও ছিল। তারা এই নিউজে খুবই খুশি হয়। ভূপেন্দ্র বলে এবার সুভাষ আর সুধীর সামিরকে খুঁজে পেলে তারা একটু নিশ্চিন্ত হতে পারবে। সুভাষ আর সুধীরকে পাঠানো হয়েছিল বাব্বুকে খুঁজে বের করতে, কারণ কল্যাণী শবনমের সেকেন্ড বাচ্চা সামিরকে বাব্বু নামের কারো কাছে পাঠিয়েছিল। এদিকে মিনা 30টা মেয়ের ফটো জনকে পাঠিয়ে দিয়েছিল। এদের ভেতর থেকে জন সোনামের ফটোটা সবচেয়ে বেশি পছন্দ করে। মিনা সুরাটে গোডাউনে পৌঁছে প্রথমেই সোনামকে নিজের কাছে ডেকে নেয়। এরপরে তাকে পরিপাটি করে সাজিয়ে জনকে ভিডিও কলে দেখায়। জন ভিডিও কলে সোনামকে দেখে আরও ফিদা হয়ে যায়। তবে সোনাম এতে খুবই ঘাবড়েছিল, কারণ চাকরির জন্য কেউ এভাবে ক্যান্ডিডেটকে দেখতে চায় না। ভেতরে ভেতরে অস্থিরতা হলেও তার কিছুই করার ছিল না। কথা শেষ হলে মিনা তাকে বাকি মেয়েদের কাছে পাঠিয়ে দেয়। এ সময় বিজয় এসে মিনাকে বলে ভাইজি অর্ডার করেছে, সুরাটে তার এক লোকের কাছে ফুল পেমেন্ট দেওয়া লাগবে। যখনই ভাইজির পেমেন্টের কথা ওঠে মিনা খুবই বিরক্ত হয়ে যায়।
কিন্তু ভাইজি পাওয়ারফুল লোক, তাকে লোনের টাকা ফেরত না দিলে তারা ব্যবসাও করতে পারবে না। তাই মিনা ভাইজির লোকের সাথে মিটিং ফিক্স করতে বলে। এরপরে তারা 1.5 কোটি টাকা নিয়ে ভাইজির লোক ভিমানির সাথে দেখা করতে যায়। তাদের 2 কোটি টাকা দেবার কথা ছিল, তাই 50 লাখ টাকা কম থাকায় ভিমানি মিনার সাথে দুর্ব্যবহার শুরু করে। মিনা জানায় সে কয়েকদিন পরে বাকি টাকাটা দিবে। তবে ভিমানি মিনার কথা না শুনে পুরো টাকা এখনই দেবার জন্য জোর করে, কারণ পুলিশ মিনার পেছনে লেগে আছে। পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে ফেলে তাহলে তারা টাকা কার থেকে উদ্ধার করবে। টাকার জন্য জোরাজোরি করায় রেগে গিয়ে মিনা তাকে গুলি করে মেরে ফেলে। বাধ্য হয়ে বিজয় ভিমানির বাকি 2 সঙ্গীকে গুলি করে মেরে ফেলে। বিজয় মিনাকে বলে তার এমনটা করা উচিত হয়নি, ভাইজি এবার তাদের ছাড়বে না। মিনা এই ব্যাপারে তেমন গুরুত্ব দেয় না, কারণ সে আগামী 24 ঘন্টার ভেতরে মেয়েগুলোকে জনের কাছে ডেলিভারি দিয়ে এসব ঝামেলা থেকে পালিয়ে যেতে চাইছিল। এদিকে সুধীর আর সুভাষ বাব্বুর বাড়ি খুঁজে বের করে এবং সেখানে গিয়ে শবনমের ছেলে সামিরকেও পেয়ে যায়। তারা সামিরকে ভার্তিকার কাছে নিয়ে আসে। এরপরে সুধীর সামিরকে বলে তাকে এখনই মায়ের কাছে পাঠানো হবে। তবে সবাইকে চমকে দিয়ে সামির বলে সে মায়ের কাছে যেতে চায় না, কারণ মা তাকে বিক্রি করে দিয়েছিল, তাই সে মায়ের কাছে যাবে না, সে বাব্বুর কাছেই থাকবে। বাব্বু তার অনেক খেয়াল রাখে। ভার্তিকা বুঝতে পারে বাব্বু সামিরের ব্রেইন ওয়াশ করেছে, তাই সে সামিরের কথায় গুরুত্ব না দিয়ে তাকে মায়ের কাছে পাঠিয়ে দেয়। 2 হারানো সন্তানকে ফিরে পেয়ে শবনম তাদের জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরই মধ্যে আবার ভূপেন্দ্রর কাছে খবর আসে মিনা আর বিজয় 3 জনকে খুন করেছে। কথাটা শোনা মাত্রই ভার্তিকা ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে যায়। ভার্তিকা বলে এই খুনগুলো ওরা প্ল্যান করে করেনি, এখানে হয়তো অনেক এভিডেন্স ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, আর তারা যেহেতু এখানে ঘটনাটা ঘটিয়েছে তাই তারা হয়তো সুরাটেই আছে। তাই ভার্তিকা সবাইকে অ্যালার্ট করে দিতে বলে। অন্যদিকে নীতি রোহতাকে পৌঁছে থানায় গিয়ে সিমরানের ব্যাপারে খোঁজ নেয়। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল, এখনও সিমরানের খোঁজ নেই। তবুও থানার স্টাফেরা কোনো পদক্ষেপ নেয়নি। এই জন্য নীতি বেশ রেগে যায়। সে সিমরানের ডেস্কে গিয়ে এভিডেন্স বক্স ঘাটাঘাটি করে আর বোঝার চেষ্টা করে সে কোথায় থাকতে পারে। সেখানে অনেক মেয়ের ফটো ছিল। একটা মেয়ের ফটোর পেছনে সোলার প্যানেল দেখা যাচ্ছিল। নীতি কনস্টেবলের কাছে জানতে পারে এখানে 2-1টা বাড়িতেই শুধু সোলার প্যানেল আছে। প্রত্যন্ত এরিয়া হওয়ায় এই এলাকায় বিদ্যুৎ নেই, তাই ধনী লোকেরা সোলার প্যানেল লাগিয়ে রেখেছে। এটা শুনে নীতি ধারণা করে মিনা যেহেতু প্রভাবশালী তাই তার বাড়িতেও নিশ্চয়ই সোলার প্যানেল থাকবে। এই জন্য সে সোলার প্যানেল আছে এমন বাড়িগুলো খুঁজতে শুরু করে। এভাবে তারা একটা ফার্ম হাউসে পৌঁছে যায়। ফার্ম হাউসের সামনে কয়েকজন গুন্ডাপান্ডা ছিল। তারা পুলিশকে দেখে দৌড় দেয়, তবে একজনের পায়ে গুলি খেয়ে ধরা পড়ে যায়। নীতিও ভেতরে ঢুকে হাত পা বাঁধা অবস্থায় সিমরানকে পেয়ে যায়। বাইরে এসে সে গুন্ডার কাছে জানতে পারে এটা মিনার ফার্ম হাউস, তবে সে জানে না মিনা বা বিজয় এখন কোথায় আছে। তাই নীতি গুন্ডাটার মোবাইল কেড়ে নেয় এবং অপারেটর আশুতোষকে ফোন করে বলে সে যদি এই নম্বরে কাউকে ফোন করে তবে তার ফোনটা ট্র্যাক করা যাবে কিনা। আশুতোষ হ্যাঁ সিগন্যাল দিলে নীতি গুন্ডাটাকে দিয়ে বিজয়ের নম্বরে ফোন করায়। বিজয় ফোন রিসিভ করে দেখে সে তাকে অকারণে ফোন করেছে। এতে সে বুঝে যায় ফার্ম হাউসে পুলিশ রেড দিয়েছে আর তার লোকেরা এখন পুলিশের হাতে বন্দী। তাই সে ফোন কেটে সিম ভেঙে ফেলে। যদিও ততক্ষণে আশুতোষ তার ফোনটা ট্র্যাক করে ফেলে। বিজয় মিনাকে জানায় তাদের ফার্ম হাউসে পুলিশ পৌঁছে গেছে। এটা শোনা মাত্র মিনা মেয়েদের অন্য জায়গায় সরিয়ে নিতে বলে। তবে নীতি ও ভার্তিকাকে ফোন করে জানিয়ে দেয় আশুতোষ বিজয়ের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। তাই ভার্তিকা ফোর্স নিয়ে তাদেরকে ধরতে বেরিয়ে যায়। মিনা যখন মেয়েদের গাড়িতে তুলছিল বিজয় তখন বন্দুক নিয়ে উপরতলায় দাঁড়িয়েছিল। মেয়েদের গাড়িতে তোলা শেষ না হতেই সেখানে পুলিশ চলে আসে। তাই বিজয় পুলিশের গাড়িতে গুলি করে গাড়ি আটকে দেয়। এতে এক্সট্রা সময় পেয়ে মিনা মেয়েদের নিয়ে বেরিয়ে যায়। ততক্ষণে পুলিশও বিজয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বিজয় পালাতে গেলে তার গায়ে পুলিশের গুলি লাগে, তবুও সে ওখান থেকে পালিয়ে যায়। তবে পালানোর সময়ে তার মোবাইলটা পড়ে যায়, ফলে পুলিশ তাকে ধরতে না পারলেও তার মোবাইলটা পেয়ে যায়। অন্যদিকে মিনা এবং কুসুম মেয়েদের নিয়ে মুম্বাইয়ের পানভিল কন্টেইনার ইয়ার্ডে চলে আসে। এখানে তারা একদিন আত্মগোপনে থাকবে, তারপরে জনের কাছে ওদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে ভার্তিকা ফেরার সময়ে একটা দুঃসংবাদ পায়, আইসিইউতে শবনমের বাচ্চাটা আর সার্ভাইভ করতে না পেরে মারা গেছে। পরপর 2টো হার্ট অ্যাটাকে টিকে গেলেও তৃতীয় হার্ট অ্যাটাকে বাচ্চাটা মৃত্যুর কাছে হার মেনে নেয়। ভার্তিকা গিয়ে দেখে সাংবাদিকেরা ভিড় জমিয়ে রেখেছে। তারা নূর বা সানার মৃত্যুর জন্য শবনম এবং খুশি দুজনকেই দায়ী করে ওদের শাস্তি চাচ্ছিল। তবে ভার্তিকা ওদেরকে বলে নূরের মৃত্যুর জন্য এরা দায়ী না, বরং যারা মেয়ে এবং শিশু পাচার চক্র চালাচ্ছে ওরাই আসল দোষী। তাই ওদেরকে ধরাটা বেশি জরুরি। ভার্তিকা ভরসা দেয় ওরা শীঘ্রই ধরা পড়ে যাবে। নূরের মৃত্যুতে নীতিও খুব কষ্ট পায়। সে ভেবেছিল ভালোবেসে বিয়ে করেও তার সংসারটা টিকল না,
তাই সে আর বিয়ে শাদী করবে না। নূর সুস্থ হলে তাকেই দত্তক নিয়ে নিজের সন্তান হিসেবে পালন করবে। এমনকি সে বাচ্চা দত্তক নেবার ফর্ম পর্যন্ত কিনে রেখেছিল। কিন্তু নীতির এই স্বপ্নটাও পূরণ হলো না। যাই হোক, এদিকে ভূপেন্দ্র আশুতোষকে বিজয়ের ফেলে যাওয়া ফোনটা এনে দেয় এবং সেটাকে ট্র্যাক করতে বলে। আশুতোষ ফোনের ডিসপ্লে অন করে দেখে পড়ে যাবার কারণে ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তবুও সে ফোনটা সার্ভারের সাথে কানেক্ট করে রাখে যাতে কেউ ফোন করলে তার লোকেশন ট্র্যাক করা যায়। একটু পরেই মিনা বিজয়ের নম্বরে ফোন করে, তবে রিং টাইম অল্প হওয়ায় আশুতোষ কল লোকেশন ট্র্যাক করতে পারে না। মিনা সিম কার্ডটা ভেঙে ফেলে, আবারও নতুন আরেকটা সিম থেকে বিজয়কে ফোন করে। আসলে মিনা তো আর জানতো না মোবাইলটা পুলিশের হাতে পড়ে গেছে, তাই সে বারবার বিজয়কে ফোন করার চেষ্টা করছিল। নেক্সট টাইম মিনা বিজয়ের নম্বরে ফোন করতেই আশুতোষ তার কলটা ট্র্যাক করে ফেলে এবং মিনার লোকেশনটা জেনে যায়। ততক্ষণে ভার্তিকা কমিশনারকে ফোন করে স্পেশাল টাস্ক ফোর্সের টিম পাঠাতে বলে। ভার্তিকা ফুল ফোর্স নিয়ে মিনাকে ধরতে এবং মেয়েগুলোকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। এদিকে মেয়েরা সবাই বুঝে গিয়েছিল মিনা তাদেরকে পাচার করে দিচ্ছে, তাই কেউ কেউ বিরোধিতা করলে মিনা তাদের সবাইকে মেরে ফেলার ভয় দেখায়। বিশেষ করে সোনাম একটু বেশি অ্যাগ্রেসিভ আচরণ করছিল, তাই সে সোনামকে ওয়ার্নিং জানিয়ে চুপ করিয়ে দেয়। সোনামের পাশে একটা মেয়ে ছিল, সে বেশ অসুস্থ হয়ে পড়েছিল আর বারবার বমি করছিল। সোনাম তাকে বমি করাতে নিয়ে গিয়ে খেয়াল করে এখানে নতুন আরেকটা কন্টেইনার আনা হয়েছে। সে কন্টেইনারটাকে ভালো করে পর্যবেক্ষণ করে এবং বুঝতে পারে এটাতে করে তাদেরকে পাচার করা হবে। একটু পরে মিনা কুসুমকে চেতনানাশক ট্যাবলেট দিয়ে সব মেয়েকে খাইয়ে দিতে বলে। সবাই বাধ্য হয়ে ট্যাবলেট খেয়ে নেয়, তবে সোনাম ট্যাবলেটটা না খেয়ে সে মুখের ভেতরে লুকিয়ে রাখে। যারা ট্যাবলেট খেয়েছিল তারা কিছুক্ষণের ভেতরেই সেন্সলেস হয়ে যায়, আর সোনাম যেহেতু ট্যাবলেট খায়নি তাই তার কিছুই হয় না। মিনার গার্ডেরা যখন মেয়েদের কন্টেইনারে তুলতে ব্যস্ত ছিল তখন সোনাম পালানোর সুযোগ পেয়ে যায়, তবে তাদের কাছে কুসুম দাঁড়িয়েছিল। সোনামের পাশের মেয়েটা তখনও পুরোপুরি সেন্সলেস হয়েছিল না। সেন্স হারানোর আগে সে সোনামকে হেল্প করতে চাইছিল, তাই সে কুসুমের কাছে পানি চায়। প্রথমে কুসুম তার কথার গুরুত্ব দেয় না, তবুও বারবার পানি চাওয়ায় এবং বমির ভয় দেখানোতে কুসুম পানি আনতে রাজি হয়, কারণ বমি করলে পেট থেকে চেতনানাশক ট্যাবলেট বেরিয়ে যাবে। তো কুসুম পানি আনতে গেলে ফিল্ড ফাঁকা হয়ে যায়। এই সুযোগে সোনাম দৌড় লাগায়, যদিও মিনা তাকে পালাতে দেখে ফেলে এবং সবাইকে অ্যালার্ট করে দেয়। তবে ওরা সোনামকে খুঁজে পাবার আগেই সোনাম লুকিয়ে পড়ে। এখানে হাজার হাজার কন্টেইনার আছে, তাই এত সহজে সোনামকে ওরা খুঁজে পাবে না। আবার জন 1 ঘন্টার ভেতরে মেয়েদের ডেলিভারি নিতে আসবে, তাই দেরি করাও যাবে না। এই জন্য মিনা সোনামকে বাদ দিয়েই সব মেয়েদেরকে কন্টেইনারে তুলে নেয়। তবে জনকে 30 জন মেয়ের ডেলিভারি দেবার কথা ছিল, কিন্তু সোনাম পালিয়ে যাওয়ায় একজন মেয়ে কম হয়ে গেছে। এই জন্য 30 জনের কোটা পূরণ করতে মিনা কুসুমকেও সেন্সলেস করে কন্টেইনারে ফেলে দেয়। এরপরে কন্টেইনারটা বন্ধ করে শিপমেন্টের জন্য রেখে দেওয়া হয়। এরই মধ্যে সেখানে ভার্তিকা ফোর্স নিয়ে চলে আসে বিধায় মিনা দলবল নিয়ে বাইরে পালিয়ে যায়। তবে তারা বেশি দূর যেতে পারে না, কারণ তারা পালিয়ে গেলে কন্টেইনারটা পুলিশের হাতে পড়ে যাবে। তাই কিছু দূর গিয়ে তারা লুকিয়ে পড়ে। ততক্ষণে পুলিশ চারিদিক থেকে জায়গাটা ঘিরে ফেলে। ভার্তিকা ওদেরকে খোঁজার জন্য চারিদিকে ফোর্সদের ছড়িয়ে দেয়। এরপর সে কন্টেইনারটা খুঁজতে শুরু করে। সে একটা কন্টেইনারে আওয়াজ পেয়ে সেটার গেট খুলে দেখে ভেতরে সোনাম লুকিয়ে আছে। সোনাম প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, তবে ভার্তিকা বলে তোমার দাদি তোমাকে খুঁজছে। এটা শুনে সোনাম ভরসা পায় এবং ভার্তিকাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সোনামকে উদ্ধারের পরে সে জানায় বাকি মেয়েদেরকে একটা কন্টেইনারে তোলা হয়েছে, কিন্তু এখানে প্রায় 5000 কন্টেইনার আছে। এর ভেতরে মেয়েদের কন্টেইনারটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাই সোনামের কাছে জানতে চাওয়া হয় সে কন্টেইনারটার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারবে কিনা। সোনামের খেয়াল হয় সে যখন কন্টেইনারটা পর্যবেক্ষণ করছিল তখন সে ওটার নম্বর দেখেছে। সোনাম ম্যাথে খুবই ভালো ছিল, আর ওই নম্বরগুলো সব প্রাইম সংখ্যা ছিল। এই জন্য নম্বরটা এক ঝলকেই তার মুখস্থ হয়ে যায়। সোনাম জানিয়ে দেয় কন্টেইনারটার রং সবুজ এবং ওটার নম্বর হলো 1375532। সোনামের কাছে ইনফরমেশন পেয়ে তারা এই নম্বরের কন্টেইনারটা খুঁজতে শুরু করে। অবশেষে নীতি এবং জয়রাজ কন্টেইনারটা খুঁজে পায়। কন্টেইনারের দরজা খুলে তারা মেয়েগুলোকে অচেতন অবস্থায় দেখতে পায়। নীতি ভার্তিকাকে অ্যালার্ট করলে সে ওখানে চলে আসে এবং অ্যাম্বুলেন্স ডেকে সবাইকে হাসপাতালে নিয়ে যেতে বলে। নীতি খেয়াল করে মেয়েগুলোর ভেতরে কুসুমও আছে। সে কুসুমকে জাগিয়ে মিনার ব্যাপারে জানার চেষ্টা করে, তবে ঔষধের ইফেক্টে কুসুম কিছুই জানাতে পারে না। এদিকে ভিমলা সোনামকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। ভেতরে বিপদ থাকায় সোনামকে বাইরে গাড়িতে রাখা হয়েছিল, আর ভিমলা তাকে প্রোটেক্ট করছিল। এ সময় মিনা তার 2 জন গুন্ডাকে নিয়ে তাদের ওপরে গুলি চালায়, তবে ভিমলা একা হাতেই গুলি করে গুন্ডা 2 জনকে মেরে ফেলে। তবে মিনা আবারও
কন্টেইনার ইয়ার্ডের ভেতরে ঢুকে পড়ে। সবগুলো ফোর্স মিনাকে খুঁজতে শুরু করে। ভার্তিকা কন্টেইনারের মাঝে একটা ছায়া দেখতে পেয়ে সেদিকে তাড়া করে। মিনা ক্রমাগত এক পাশ থেকে অন্য পাশে পালিয়ে বেড়াচ্ছিল, তবে কৌশল খাটিয়ে ভার্তিকা মিনাকে ডিটেক্ট করে ফেলে। মিনা ভার্তিকার মাইন্ড ডিস্ট্রাক্ট করার জন্য নিজের অতীতের কাহিনী বলে, যেমন তার যখন জন্ম হয়েছিল তখন তার সাথে একটা যমজ বোনেরও জন্ম হয়েছিল। তারা জন্মাতেই তাদের দাদি দুধের বালতিতে চুবিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এই ঘটনায় মিনার যমজ বোন মরে গেলেও সে বেঁচে যায়। এরপরে তার যখন মাত্র 14 থেকে 15 বছর বয়স, তখন তার এক বৃদ্ধের সাথে বিয়ে করিয়ে দেওয়া হয়। ছোটবেলার মতো সংসার জীবনও তার খুবই ভয়াবহ ছিল, আর এসব ঘটনার কারণে সে কঠিন হয়ে উঠেছে। তাই মিনার দৃষ্টিকোণ থেকে তার কোনো অনুশোচনা নেই। সে গর্বের সাথে ভার্তিকাকে বলে সে যা করেছে একদম ঠিক করেছে। সে অনেক মেয়েকে স্বাবলম্বী করে তুলেছে, পুরুষের সাথে টক্কর দেওয়া শিখিয়েছে। এসব শুনে ভার্তিকা বলে, তুমি ওই মেয়েগুলোকে নিয়ে ব্যবসা করো, নিজের স্বার্থে ওদের লাইফ বরবাদ করে দিয়েছ। তবুও মিনা বলে, এই দেশের প্রতিটা আনাচে কানাচে ধান্দা চলছে। এই দেশে মেয়েদের কোনো মূল্য নেই। পুরুষেরা মেয়েদের হয় যৌতুকের জন্য বিয়ে করছে, না হয় শুধু সন্তান জন্ম দেওয়া অথবা ঘরের কাজ করানোর জন্য বিয়ে করছে। ভার্তিকা একা কতজন মেয়েকেই বা রেস্কিউ করবে? ভার্তিকা মিনার কথায় প্রলোভিত না হয়ে তাকে গ্রেপ্তারের জন্য এগিয়ে যায়। তবে এ সময় সেখানে আহত বিজয় চলে আসে এবং ভার্তিকার ওপরে গুলি চালায়। যদিও গুলিটা ভার্তিকার পায়ে লাগে। গুলির আওয়াজ পেয়ে ততক্ষণে ভূপেন্দ্র আর নীতিও চলে আসে। ভূপেন্দ্র বিজয়কে গুলি করে মেরে ফেলে। বিজয়ের মৃত্যুতে মিনা খেপে যায় আর এলোপাতাড়ি গুলি শুরু করে। সৌভাগ্যক্রমে কেউই আহত হয় না। এক পর্যায়ে মিনা আর ভার্তিকা আবারও মুখোমুখি হয়। মিনা গুলি চালানোর ঠিক আগ মুহূর্তে বাধ্য হয়ে ভার্তিকা গুলি চালিয়ে দেয়। এতে মিনা স্পটেই মারা যায়। সেই সাথে নারী এবং শিশু পাচারের অন্যতম বড় গ্যাংটা শেষ হয়ে যায়। এরপরে প্রায় মাস দুয়েক কেটে যায়। উদ্ধারকৃত মেয়েগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসে। খুশি যেহেতু নূরের মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিল, তাই তার শাস্তি হতে পারত। তবে ওর বয়স এবং মানসিক কন্ডিশন বিবেচনায় ভার্তিকা লয়ার দিয়ে তার শাস্তি কমানোর জন্য আবেদন করে। খুশি যেহেতু নূরকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল, তাই এই ব্যাপারটা আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট তার পক্ষে রায় দেয়। তার শাস্তি কমিয়ে তাকে কাউন্সেলিং এবং রিহ্যাবিলিটেশনের জন্য উইমেন সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে খুশির মানসিক বিকাশ ঘটিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে। রায় দেবার সময় ভার্তিকাও সেখানে উপস্থিত ছিল। খুশি কাঁদতে কাঁদতে বলে, জন্ম না দিলেও নূর আমার বাচ্চা ছিল। ভার্তিকা বলে, আফসোস করো না, তুমি ওকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছ। খুশি বলে, আমি জানি না আপনি আমার মাঝে কি দেখেছেন। ভার্তিকা বলে, তোমার মাঝে আমি আশা দেখেছি, যা আগামী প্রজন্মকে পথ দেখাবে। যাই হোক, ইন্ডিয়ান ক্রাইম রিসার্চ ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ায় শুধুমাত্র 2022 সালেই প্রায় 2,93,500 জন মেয়ের মিসিং রিপোর্ট এসেছিল। ইন্ডিয়ার কথা না হয় বাদই দিলাম, যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং ইন পারসনস 2025 রিপোর্ট অনুযায়ী গত এক বছরে বাংলাদেশে 3,410 জন মানুষ পাচারের শিকার হয়েছে। এছাড়া হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুসারে 2020 থেকে 2024 সাল পর্যন্ত গত 5 বছরে বাংলাদেশে কমপক্ষে 11,758 জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে 6,305 জনকে ধর্ষণ করা হয়েছে। তাই আমাদের দেশেও এখনও নারী এবং শিশুরা নিরাপদ না। শুধুমাত্র সম অধিকার চর্চা করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, বরং আমাদের মানসিকতার উন্নতির পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং মোরাল সাপোর্ট দিয়ে পাশে থাকতে হবে। দর্শক, কোথাও নারী বা শিশুকে বিপদে দেখলে ঘাবড়ে যাবেন না। যদি নিজেও ভিকটিম হন তবুও ভয় পাবেন না। সুযোগ বুঝে 999-এ ফোন করে সাহায্য চাইবেন, অথবা 1098 কিংবা 109-এ ফোন করেও আপনারা ইমার্জেন্সি হেল্প পেয়ে যাবেন। শুধু মনে রাখবেন, আপনি যতই নিজেকে দুর্বল ভাববেন ততই অপরাধীরা আপনাকে পেয়ে বসবে। তাই নিজেকে স্ট্রং করুন, কারণ আপনি নিজেই নিজের সবচেয়ে বড় ডিফেন্ডার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন আর পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।